আচ্ছা। আম আমরা আগে বলছিলাম কেউ হয়তো জয়েন করতে একটু অসুবিধা পাবে। তোমাদের দেখবে বের করে দিয়েছে। আরেকবার জয়েন করে নিও। আমরা আগের দিন বলছিলাম এনলাইটেনমেন্ট এর কথা এবং রিজনের কথা। রিজনকে কান্ট কিভাবে ব্যবহার করেছেন সেই কথা, এবং মেটাফিজিক্স এর কথা, যে মেটাফিজিক্সকে কান্ট রাখছেন না বিদায় দিচ্ছেন, রাখলে কি অর্থে রাখছেন, সেই কথাটা আগের দিন বলা হয়েছিল। কান্ট কিন্তু মেটাফিজিক্সকে বিদায় দিচ্ছেন না, রাদার তিনি মেটাফিজিক্স করতে চাইছেন। তিনি তিনটি জায়গায় কথা বলেছেন, বিদ্যাস্থানের কথা বলেছেন। একটা হচ্ছে এথিক্স, সরি, একটা বলেছেন লজিক। আমরা আগেই বলেছি লজিক ফর্মস নিয়ে আলোচনা করে, মেন্টাল ফর্মস নিয়ে আলোচনা করে। তিনি কোথাও কোথাও লজিক ইন জেনারেল বলছেন, কোথাও কোথাও পিওর লজিকের কথা বলছেন। এখানে পিওর লজিকটা ধরেই চলতে হবে। যেখানে অন্যরকম লজিকের কথা বলবেন, মানে ট্রান্সেন্ডেন্টাল লজিকের কথা বলবেন, সেই জায়গাটাকে একটু ব্যাখ্যা করে বলা দরকার। আর দুটো শাস্ত্রের কথা বলেছে, ম্যাথমেটিক্স আর ফিজিক্স, এবং বলছেন এই দুটো অনেকটা অংশ পিওর, ম্যাথমেটিক্সটা পুরোপুরি পিওর আর ফিজিক্সটা অনেক অংশে পিওর। এই কথাটা কান্ট পরে গিয়ে আবার বলবেন, তার ইন্ট্রোডাকশনে বলবেন। কিন্তু এখানেও বলছেন ম্যাথমেটিক্সও পিওর, ফিজিক্সটাও পিওর। কেন না, তারা যে অবজেক্টস, আর স্পেসিফিক্যালি বললে যে কনসেপ্টস নিয়ে আলোচনা করে, সেগুলো পিওর কনসেপ্টস। ম্যাথমেটিক্স পিওর কনসেপ্টস নিয়ে আলোচনা করে কথাটা বোঝা যায়, কারণ পিওর কনসেপ্টস অফ ইন্টুইশন। ম্যাথমেটিক্স স্পেস টাইম নিয়ে আলোচনা করে, পিওর কনসেপ্টস অফ ইন্টুইশন নিয়ে আলোচনা করে। এর বাইরে তার আলোচনার বিষয় নেই। কোনো অবজার্ভড এন্টিটি তার আলোচনার মধ্যে আসে না। এখানেও আবার পিওর ম্যাথমেটিক্স এর কথা বুঝতে হবে। তার খুব উন্নতি হয়েছে এবং নিশ্চিতভাবে উন্নতি হয়েছে। ফিজিক্সও তাই করে। ফিজিক্সের একটা বড় অংশ পিওর পার্ট নিয়ে আলোচনা করে। এই পিওর পার্টটাকে কান্ট বলছেন যে সেন্সিবিলিটি থেকে আসে এই পিওর পার্টটা। অবশ্য সেখানে কিছু কিছু এম্পিরিক্যাল আছে, যেমন সেখানে যে এক্সপেরিমেন্টেশন ইত্যাদি হয়, অবজারভেশন হয়, সেগুলো কিন্তু আহ সেই অবজারভেশন সেগুলো কিন্তু থাকে। কিন্তু যে অংশটা পিওর, সেটা নিশ্চিত, সেটা নিশ্চয়তা দেয়, সার্টেনটি দেয়। কারণ সেটায় কি আলোচনা করা হয়,
মানে সেটা বল বলের ভীষণ বিভিন্ন নিয়ম সেগুলো নিয়ে আলোচনা করে। সেগুলো পিওর, সেগুলো মনের ভেতর থেকে আসে, বিশেষ করে সেন্সিবিলিটির ভেতর থেকে আসে। এগুলো আসলে স্পেস টাইমের রিলেশনশিপ, যেগুলো আপনারাই, যেমন ধরা যাক আমরা ছেলেবেলায় সেই পড়েছিলাম দুটো ট্রেন দুদিক থেকে আসছে, দুটো, এটা এত মিটার লম্বা ওটা এত মিটার লম্বা, এত তাদের গতি, কতক্ষণ পেরিয়ে যেতে কতক্ষণ সময় লাগবে, এই সমস্ত গণিতগুলো কষেছিলাম। এগুলো কিন্তু ফিজিক্সের বিষয়, এগুলো আপনারাই, গতিবিদ্যা, এগুলো আপনারাই, এই অংশটুকু। কিন্তু এটা গতির কনসেপ্ট নিয়ে আলোচনা করছে, কিন্তু মেটাফিজিক্স সেরকম করে না। মেটাফিজিক্সের ওরকম কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই বলে মেটাফিজিক্সের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। কান্ট বলছেন মেটাফিজিক্স যদি শুধুমাত্র আপনারাই কন্টেন্ট নিয়ে আলোচনা করত, যেমন ম্যাথমেটিক্স করে, পিওর আপনারাই কনসেপ্ট নিয়ে আলোচনা করে, সেরকম যদি করত, তাহলে মেটাফিজিক্সও অনেক উন্নতি করতে পারত। এবং কান্ট বলছেন হতাশ হওয়ার কারণ নেই। এটা খুব একটা মজার টাস্ক হবে যে আমরা মেটাফিজিক্সে গবেষণা করব, ওই রাস্তায় পিওর আপনারাই কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছি মেটাফিজিক্সকে কান্ট বলছেন যে ইমানেন্ট মেটাফিজিক্স, ট্রান্সেন্ডেন্টাল মেটাফিজিক্স বা ইমানেন্ট মেটাফিজিক্স। আর ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স যেটা অন্যান্যরা করে থাকেন বা করে এসছেন, সেটাকে তিনি বাদ দিচ্ছেন, সেটা তিনি করতে চাইছেন না। এখন মেটাফিজিক্স তো জগতের জ্ঞান দেয়, মেটাফিজিক্স ম্যাথমেটিক্স এর মতো, মানে পিওর লজিকের মতন কন্টেন্টলেস নয়, এটার কন্টেন্ট আছে। আগের দিন বলেছিলাম মেটাফিজিক্স এর কন্টেন্টটা অবশ্যই আপ্রায়োরাই কন্টেন্ট হবে, মেটাফিজিক্সে কোনো আপোস্টেরিয়রাই কন্টেন্ট নেই। কারণ কি? কারণ হলো আহ দেখো, যেগুলো আপোস্টেরিয়রাই কন্টেন্ট থাকে সেগুলো তো এক্সপিরিয়েন্স দিয়েই হয়ে যায়, সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স দিয়ে জানা যায়। কিন্তু মেটাফিজিক্স এমন জিনিস জানতে চেষ্টা করে যেগুলো এক্সপিরিয়েন্স দিয়ে ধরা যায় না। জগতের পরম কারণ, ঈশ্বরের অস্তিত্ব, স্থায়ী আত্মার অস্তিত্ব, এগুলো অভিজ্ঞতা দিয়ে আসে না। এই জন্য এগুলো চির বিবাদের বিষয়, কোনোদিন এদের নিয়ে বিবাদ থামেনি। এবং কান্ট বলছেন এই বিবাদ থামবেও না। কান্ট এটা আলোচনা করে দেখিয়েছেন যে এই বিবাদ থামার নয়। কারণ এখানে যে পক্ষেই তুমি কথা বলো, উল্টো পক্ষও একটা যুক্তি নিয়ে এসে হাজির হয়ে যাবে। কাজে এই মেটাফিজিক্স কি দেবে? কনফিউশন দিতে পারে, আর ডগম্যাটিজম দিতে পারে, আর ফ্যালাসিস দিতে পারে, আর তো কিছু দিতে পারবে না। কিন্তু ট্রান্সেন্ডেন্টাল মেটাফিজিক্স বলে যে মেটাফিজিক্স, সেই মেটাফিজিক্স কি করে যে আমাদের এক্সপিরিয়েন্সের প্রি কন্ডিশন কি, আমাদের কগনিশনের প্রি কন্ডিশন কি, তাকে খুঁজে বের করে। এটা তো মনের ভেতর থেকে, মনের ভেতরেই আছে, এবং যা মনের ভেতরে আছে তাকে নিশ্চিত রূপে খুঁজে বের করা যায়, তাতে নিশ্চয়তা পাওয়া যায়।
কিন্তু কান্টের কাছে একটা বড় সমস্যা হলো, আমরা আগে বলেছিলাম যে কান্টের স্টোরিটা হচ্ছে ইনসাইড আউট স্টোরি। আমি যেন ভেতর দিকে, মনের ভেতর দিকে তাকিয়ে বাইরের জগৎটাকে বুঝতে চেষ্টা করছি। যদি বাইরে বলে কিছু থাকে, অন্তত আমার কাছে যেটা বাহ্য বলে প্রতীয়মান হয় সেটাকে বুঝতে চেষ্টা করছি মনের ভেতর দিকে তাকিয়ে। তার জন্য মনের অনেক উপাদান ইত্যাদি বাইরের উপর আরোপ করে, ওই বাহ্যের উপর আরোপ করে, বাইরে বলছি না, বাহ্যের উপর আরোপ করে আমরা বস্তুটাকে গঠন করি। কি করে গঠন করি? বাহ্য বস্তু কিভাবে গঠিত হয়, জড় বস্তু কি করে আমার জ্ঞানের কাছে গঠিত হয়, সেটা কান্ট ধাপে ধাপে বলবে। তাহলে একটা জিনিস পাওয়া গেল, কান্ট একজন কনস্ট্রাকটিভিস্ট অ্যাবাউট দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। বাহ্য জগৎ সম্পর্কে কান্ট কনস্ট্রাকটিভিস্ট। বাহ্য জগৎকে আমরা গঠন করি। বার্কলির থেকে পার্থক্য কোথায়? বার্কলির থেকে পার্থক্য হচ্ছে, বার্কলির ক্ষেত্রে ওটা হলো আমি গঠন করি। আমি বাহ্য জগৎটাকে গঠন করি আমার ধারণার দ্বারা। কান্টের ক্ষেত্রে আমরা বাহ্য জগৎটাকে গঠন করি। দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল। বার্কলি যেখানে বাহ্য জগতের পার্মানেন্স খুঁজে পাচ্ছিলেন না, গডকে এনে পার্মানেন্স প্রুভ করতে হলো, কান্টকে সেখানে সেটা করতে হচ্ছে না, একাধিক কারণে। কারণ এটা আমাদের জগৎ, আমার জগৎ নয়। দ্বিতীয়ত, এটা প্রত্যক্ষ লব্ধ জগৎ নয়, প্রত্যক্ষ যোগ্য জগৎ। এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে প্রত্যক্ষ লব্ধ আর প্রত্যক্ষ যোগ্য জগতের মধ্যে। দেখো, তুমি সমুদ্রের তীরে বেড়াতে গেছো, সমুদ্রের তীরে কতগুলো কতগুলো মণিহারির দোকান, সেখানে অনেকগুলো ঝিনুক শামুক বিক্রি হচ্ছে। এই যে ঝিনুক শামুকের দোকানে তুমি যখন গেলে, সেই ঝিনুক শামুক গুলোকে দেখলে, সেই ঝিনুক শামুক গুলো হলো তোমার প্রত্যক্ষ লব্ধ ঝিনুক শামুক। সেগুলোকে প্রত্যক্ষ করে ফেলেছো, আর কোনো উপায় নেই, সেগুলো প্রত্যক্ষ হয়ে গেছে। কিন্তু ভাবো, ওই সমুদ্রের তলদেশে আরো কত ঝিনুক শামুক রয়েছে যেগুলো তুমি প্রত্যক্ষ করোনি, কিন্তু সেগুলো প্রত্যক্ষ যোগ্য। তুমি সমুদ্রের তলদেশে গেলে, কিংবা তাদেরকে যদি ওপরে তুলে আনা যায়, তুমি তাদের প্রত্যক্ষ করতে পারবে। এটা প্রত্যক্ষ যোগ্য জগৎ। তাহলে প্রত্যক্ষ লব্ধ আর প্রত্যক্ষ যোগ্য দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রত্যক্ষ লব্ধ জগৎটা খুব ছোট, এটা তুমি প্রত্যক্ষ করছো হিয়ার এন্ড নাও, তোমার সম্মুখে যেটা প্রত্যক্ষ করছো সেটাই প্রত্যক্ষ লব্ধ জগৎ। বার্কলির জগৎটা প্রত্যক্ষ লব্ধ জগৎ। এসিএস্ট পার্সিপাই মানে হচ্ছে যেটা আমি প্রত্যক্ষ করছি, যেটা প্রত্যক্ষ হয়েছে, হচ্ছে, সেইটা। কিন্তু কান্ট সেরকম বলছেন না, বলছেন আমার জ্ঞানের সীমাটা হচ্ছে প্রত্যক্ষ লব্ধ জগতে নয়,
প্রত্যক্ষযোগ্য জগতে যতটা প্রত্যক্ষ করতে আমি পারি, এমন কিছু জিনিস আছে আমি প্রত্যক্ষ করতে পারি না। কিন্তু তার মধ্যেও দুটো ক্যাটেগরি আছে। কিছু জিনিস আছে আমি প্রত্যক্ষ করতে পারি না এবং পারবও না, সেটাকে কান্ট বাদ দিচ্ছেন। আর এমন কিছু জিনিস আছে যেটাকে আমি প্রত্যক্ষ করতে পারি না, সেটা কতগুলো ফিজিক্যাল কারণে। পারবও না এমন কোনো শপথ নির্ণয় নেই। এমন কেউ শপথ দিয়ে রাখেনি আমায় যে আমি সেটা প্রত্যক্ষ করতে পারবো না। যেমন হচ্ছে ব্ল্যাক হোল, বাই ডেফিনিশন আমি প্রত্যক্ষ করতে পারবো না, কারণ ব্ল্যাক হোলের ডেফিনেশনটাই হচ্ছে ব্ল্যাক হোল সব আলো অ্যাবজর্ব করে নেয়, সব আলো নিজের মধ্যে নিয়ে নেয়, আলোকে বেরোতে দেয় না। তো কোনো কিছু থেকে আলো রিফ্লেক্ট না করে এলে আমি তো দেখতে পাবো না, অন্তত চাক্ষুষ প্রত্যক্ষ করতে পারবো না ব্ল্যাক হোলকে। ব্ল্যাক হোলের এফেক্টটা প্রত্যক্ষ করতে পারি, কিন্তু ব্ল্যাক হোলকে চাক্ষুষ প্রত্যক্ষ করতে পারবো না। কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমি এখনো প্রত্যক্ষ করতে পারিনি, কিন্তু প্রত্যক্ষ করতে পারবো। যেমন অনেক দূরের তারা আমি এখনো প্রত্যক্ষ করতে পারিনি। আমাদের সবচেয়ে শক্তিশালী যে সমস্ত টেলিস্কোপ আছে, দূরবীক্ষণ যন্ত্র আছে, সেগুলো দিয়ে প্রত্যক্ষ করা যায়নি। তার মানে যাবে না তাহলে কিন্তু নয়, সেগুলোও প্রত্যক্ষযোগ্য। কারণ বৈজ্ঞানিকরা আরো বড়, আরো শক্তিশালী টেলিস্কোপ বানানোর চেষ্টা করছেন। করলে হয়তো একদিন সেগুলো আমরা দেখতে পাবো। ক্রমশ ক্রমশ অনেক দূরের বস্তু আমরা দেখতে পাচ্ছি, কাজে দূরত্বটা মেইন ফ্যাক্টর নয়, এখানে বস্তুটা নেচারটা মেইন ফ্যাক্টর। দূরত্ব ইত্যাদি দোষ, ওই যেমন সাংখ্য দর্শনে দোষ বলা হয়েছিল, সান্নিধ্যটাও দোষ, চোখের কাজল দেখা যায় না, দূরত্বটাও দোষ। নৈকট্যটা যেমন দোষ, তেমন দূরত্বটাও দোষ, কারণ অনেক দূরে বস্তু দেখা যায়, কিন্তু সেগুলো আবার যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখা যেতে পারে। কান্ট এইরকম জিনিসের কথা বলছেন। আমাদের জ্ঞান, আমাদের জ্ঞানের জগৎটা প্রত্যক্ষ যোগ্য জগতের মধ্যে সীমাবদ্ধ। যেগুলো প্রত্যক্ষ করেছি এবং যেগুলো প্রত্যক্ষ করা সম্ভব তার মধ্যে সীমাবদ্ধ। যেগুলো প্রত্যক্ষ করা সম্ভব নয় সেটা আমার জ্ঞানের রাজ্যের বাইরে, সেটা আমার বিশ্বাসের রাজ্য, আস্থার রাজ্যে থাকতে পারে, জ্ঞানের রাজ্যে থাকবে না। কিন্তু এই জ্ঞানের রাজ্যে বস্তুটা আসে কি করে? সংক্ষেপে বললে, বস্তুটাকে আমাদের মন, আমার মন নয়, আমাদের মন গঠন করে। কান্ট কেন এরকম সিদ্ধান্তে এলেন? সাধারণত মনে করা হয় যে আগের আগের দার্শনিকরা বলে গেছেন বস্তুটাকে আমাদের মন গঠন করে না, বস্তুটা বাইরে থেকে যেমন আসে তেমন মন তাকে তেমন ভাবে নেয়। অর্থাৎ বস্তু অনুসারে বস্তু, মন বস্তু অনুসারে চলে। মন বস্তুতন্ত্র, জ্ঞানের ক্ষেত্রে মন বস্তুতন্ত্র। কান্ট উল্টো কথা বলছেন, জ্ঞানের ক্ষেত্রে বস্তু জ্ঞানতন্ত্র, জ্ঞানের উপর নির্ভরশীল।
আরো এক ধাপে গিয়ে গিয়ে বলছেন জ্ঞান জ্ঞাত বস্তুটাকে গঠন করে। এখানে সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে তোমাদের কাছে যে গঠন করলে তো এক একজন এক এক রকম ভাবে গঠন করবে। সেখানে বলছেন কান্ট না, তিনি বার্কলি নন, তিনি বলছেন না, এক একজন এক এক ভাবে গঠন করবে, এরকম হয় না। হ্যাঁ, কিছুটা এক রকম গঠন করে, সে কথায় পরে আসবো, কিন্তু সবার মনের গঠন সবার মনের গঠন যেহেতু একরকম, এই গঠনটা ওই ট্রান্সেন্ডেন্টাল স্ট্রাকচার বুঝতে হবে। ট্রান্সেন্ডেন্টাল স্ট্রাকচারটা যেহেতু একরকম, তাই সবাই একরকম ভাবে বস্তুকে গঠন করতে বাধ্য। তুমি একরকম ভাবে গঠন করলে, আমি একরকম ভাবে গঠন করলাম, এইটা হয় না। এই জন্য বাহ্য বস্তুর স্থায়িত্ব নিয়ে কান্ট অতটা চিন্তিত নয়, বরং বস্তু কি করে গঠিত হয় সেটা নিয়ে বেশি চিন্তিত। বস্তু কি করে গঠিত হয় এটা যদি উনি ব্যাখ্যা করে দিতে পারেন, তাহলে বাহ্য বস্তুর স্থায়িত্ব কি করে হয় সেটা ব্যাখ্যাত হয়ে যাবে। যেমন এটা মানে বার্কলির কাছে এটা একটা বড় সমস্যা ছিল, বাহ্য বস্তুর স্থায়িত্ব। আমি যখন অভিজ্ঞতায় পাচ্ছি বস্তুটা তখন আছে, অভিজ্ঞতায় যেই পাচ্ছি না বস্তুটা নেই। এই যে এরকম জায়গায় এসে যাচ্ছিল বার্কলি। কান্টের ক্ষেত্রে সেটা হচ্ছে না, যেহেতু কান্ট যেহেতু অ্যাকচুয়াল এন্ড পসিবল এক্সপিরিয়েন্স বলেছেন, এই কথাটা আরেকজন বলেছিলেন, এমপিরিসিস্ট ঘরানায়। বার্কলি এরা যখন হিউম এরা যখন সেন্স ডেটা থিওরি নিয়ে খুব চিন্তিত, সেন্স ডেটা দিয়ে অবজেক্ট কনস্ট্রাক্টেড হয়, এই কথাটা বললে একটা বড় সমস্যা এসে যায়, যেটা আমরা বারবার বলছি, যে পার্মানেন্স অফ অবজেক্ট। এটা আর ব্যাখ্যা করা যাচ্ছে না। এখানে জন স্টুয়ার্ট মিল এসে বললেন একটা, বার্কলির বক্তব্য কি, বার্কলি হিমের বক্তব্য কি, অবজেক্টস আর কম্বিনেশন অফ আইডিয়াস। এই যে এইভাবে ব্যাখ্যা করছেন, বা ফ্যামিলিজ অফ আইডিয়াস। এই ঘরানা এর থেকে বেশি বলার খুব একটা জায়গা থাকে না। বার্কলি গডকে নিয়ে এসে চেষ্টা করেছেন, কিন্তু সরি, বার্কলি গডকে নিয়ে এসে কিছুটা চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে ওটা খুব একটা ভালো সিস্টেম হচ্ছে না। গডকে মানার ওখানে খুব একটা ভালো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পরবর্তীকালে জন স্টুয়ার্ট মিল এসে বললেন, দেখো সমস্যাটা হচ্ছে পার্মানেন্স কি, যে সেন্স ডেটা অবজেক্টস আর কালেকশন অফ সেন্স ডেটা, এটাই তো থিওরিটা ছিল। অবজেক্ট গুলো সেন্স ডেটার কালেকশন বা আইডিয়াজ এর কালেকশন। তো সেখানে বলে দাও, অবজেক্টস আর কালেকশন অফ অ্যাকচুয়াল এন্ড পসিবল সেন্স ডেটা। দেখো আমি যখন টেবিলটাকে দেখছি, টেবিলটা আমার অ্যাকচুয়াল সেন্স ডেটার কালেকশন হতে পারে। আমি যখন টেবিলটাকে দেখছি না, সেটা যখন আমার অভিজ্ঞতায় ধরা পড়ছে না,
তখন টেবিলটা আর অ্যাকচুয়াল সেন্স ডেটার কালেকশন নয়, তাই টেবিলটা নেই বলতে হয়। কিন্তু যদি বলো টেবিলটা অ্যাকচুয়াল আর পসিবল সেন্স ডেটার কালেকশন, তাহলে কিন্তু টেবিলের পারমানেন্স ব্যাখ্যা করা যায়। কারণ আমি যখন টেবিলটাকে দেখছি না, তখন টেবিলটা আমার কাছে অ্যাকচুয়াল সেন্স ডেটা নয়, কিন্তু সেটা পসিবল সেন্স ডেটা। পসিবল সেন্স ডেটা কেন? আমি যদি ঠিক জায়গায় সিচুয়েটেড হতাম, আমি যদি ঠিক জায়গায় উপস্থিত থাকতাম, তাহলে আমার টেবিলের অভিজ্ঞতা হতো। তাহলে টেবিলের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা শুধু নয়, বাস্তব এবং সম্ভাব্য অভিজ্ঞতার সমষ্টিটা হচ্ছে টেবিল। মিলের থিওরি। কান্টের থিওরিটা অনেকটা ওরকম, কিন্তু একটা ঘোরতর পার্থক্য আছে। মিলের থিওরিটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল, কান্টের থিওরিটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। আমরা এই দুটোর পার্থক্য বলেছি, দরকার হলে আরো বলবো। সেকেন্ড, মিলের থিওরিটা ইন্ডিভিজুয়ালিস্টিক, কান্টের থিওরিটা ইন্ডিভিজুয়ালিস্টিক নয়, কালেকটিভিস্টিক। আমাদের কালেকটিভ সাইকিটা ওরকম। কালেকটিভ সাইকি বলে আলাদা একটা কিছু কান্ট মানেননি, মানে আমাদের জেনারেল সাইকি, আমাদের মনের স্ট্রাকচারটাই ওরকম কান্টের কাছে। কিন্তু জন স্টুয়ার্ট মিল ওই রাস্তায় যাচ্ছেন না। জন স্টুয়ার্ট মিল কিন্তু অনেকটা মানে বার্কলি হিউমের রাস্তায় যাচ্ছে। গিয়ে সেন্স ডেটা থিওরি করছে। আচ্ছা, তাহলে অবজেক্টকে কনস্ট্রাক্ট করে আমাদের মন। তার মানে ওটা বার্কলিয়ান টাইপ অফ আইডিয়ালিজম হয়ে যায় না। একরকম আইডিয়ালিজম হয়, বার্কলিয়ান টাইপ অফ আইডিয়ালিজম হয় না। কেন হয় না বলে দিলাম। সাবজেক্টিভ আইডিয়ালিজম হয় না, কোনোভাবেই হয় না। কিন্তু একরকম আইডিয়ালিজম হয়, কান্ট স্বীকার করেছেন সেটা। উনি রেফিউট করছেন আইডিয়ালিজমকে এক জায়গায়, কিন্তু রেফিউট করলেও এটা স্বীকার করছেন যে ওর থিওরিও এক কোনো জায়গায় আইডিয়ালিস্টিক থিওরি, সেটা নিজেও স্বীকার করছে। তাহলে তিনি একটা কিছু পার্টিকুলার ফর্ম অফ আইডিয়ালিজম, কোন পার্টিকুলার ফর্ম অফ আইডিয়ালিজমকে উনি কাটছেন। আইডিয়ালিজম মাত্রই কেটে দিলাম এরকম ব্যাপারটা ওর নয়। এবং ওর যে আর্গুমেন্টস, মানে রেফিউটেশন অফ আইডিয়ালিজম, সেটাকে উনি মানে অদ্ভুত, ওর গ্রন্থে একটা অদ্ভুত জায়গায় পুট করেছে, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। ওই জায়গাটায় পুট করলেন কেন? ঠিক যেন ওই জায়গাটা আসে না ওই চ্যাপ্টারটা। একটা চ্যাপ্টারের ক্রম আছে তো, যে কোন চ্যাপ্টারের পরে কোন কথাটার পরে কোন কথাটা আসে, সেরকম ভাবে আসে না। সেরকম একটা জায়গায় উনি আইডিয়ালিজমের খণ্ডনটাকে পুট করেছেন। এবং তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি আহ একরকমের আইডিয়ালিজম করছেন, আবার রিয়ালিজমও রাখছেন। যেমন উনি যখন স্পেস টাইম করতে যাবেন, আমরা কিছু পরে স্পেস টাইমের আলোচনায় ঢুকবো, সেখানে উনি বলেছেন স্পেস অ্যান্ড টাইম আর এম্পিরিক্যাল রিয়েল, বাট এম্পিরিক্যালি রিয়েল, বাট ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল। এরকম কথা আছে জায়গায় জায়গায়।
কিভাবে এই কনস্ট্রাকশনটা হয় সেটা আমরা পরে বুঝবো, কিন্তু এখন এই পর্যন্ত ধরে চলা যাক যে অবজেক্ট অনুসারে মাইন্ড হয় না, মাইন্ড অনুসারে অবজেক্ট হয়। কারণ এই থিওরিটা দিলে, এই থিওরিটা আগের থিওরি থেকে, আগে যে জাতীয় মেটাফিজিক্যাল থিওরি ছিল তার থেকে উল্টো ধরনের থিওরি। আগের থিওরিটা ছিল অবজেক্ট অনুসারে মাইন্ড হয়, মাইন্ড অনুসারে অবজেক্ট হয় না। ওইভাবে ইমপ্রেশনের থিওরি, আগে অবজেক্টে সে একটা ইমপ্রেশন ফেলবে, মাইন্ডে তার আইডিয়াস তৈরি হবে, সেই ইমপ্রেশনিস্টিক থিওরি এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্পর্কে। তাহলে এইটা ঠিক উল্টে গেল। এই উল্টে যাওয়াটাকে কার্ট একটা মানে অ্যাস্ট্রোনমির একরকম চিন্তার পরিবর্তনের সাথে তুলনা করেছেন। টলেমির থিওরি ছিল যে পৃথিবীটা সেন্টার অফ দ্য ইউনিভার্স। আগে অনেক অদ্ভুত অদ্ভুত থিওরি ছিল, যেমন থিওরি ছিল, এখনো অনেকে বিশ্বাস করেন পৃথিবীটা স্ট্রেট না, ফ্ল্যাট, সাকিন, এই জমিনটা সাকিন, ফ্ল্যাট। তাই জন্য বলা হতো বেশি দূর জাহাজ চালিয়ে যেও না, জাহাজ চালিয়ে বেশি দূরে গেলে কি হবে, ওই ফ্ল্যাট জায়গা থেকে কোনায় পৌঁছে গেলে তো পড়ে যাবে নিচে। পৃথিবীটাকে কেউ ধারণ করে রয়েছে, স্মৃতি বলে একটা যুক্তি হামেশাই ভারতীয় দর্শনে দেওয়া হয়। পৃথিবীটাকে কে ধারণ করেছেন? তিনি ঈশ্বর। আর সেই গল্পে আছে যে পৃথিবীটাকে কে ধারণ করে রয়েছে, বাচ্চাকে বোঝাচ্ছে ঠাকুমা কে ধারণ করেছে, ঠাকুমা বলছে এটা কচ্ছপ। এরকম 7টা কচ্ছপ আছে পৃথিবীটাকে ধরে রেখেছে, পৃথিবীটা তার পিঠের উপর ঘুরছে। বাচ্চা তখন খুব বুদ্ধিমান, জিজ্ঞাসা করছে নিচের কচ্ছপটাকে কে ধরে রেখেছে? ঠাকুমা কি কম বুদ্ধিমান? বলছে ওর নিচে আরেকটা কচ্ছপ। তো এই জাতীয় প্রশ্নগুলো মানুষ করেছে, এই জাতীয় জগতের চিত্র মনে এঁকেছে। অনেকে ভাবতো যে ওই মাথার উপর তাকালে ফাঁকা মাঠে শুয়ে থাকলে, চিত হয়ে শুয়ে থাকলে দেখা যায় রাতের বেলা মাথার উপর কিরকম একটা চাঁদ তারা খচিত একটা বাটির মতন চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে আমাদের। ওই বাটিটা ফুটো করলেও পারে কি? এই যে বাটি দিয়ে আমার মাছ ঢাকার মতন চাপা দিয়ে রাখা হয়েছে, তাহলে বাটিটা ফুটো করলেও পারে কি? ওপারে স্বর্গ নরক অনেক কিছুই মানুষ ভেবেছে। তো টলেমির সময়, টলেমি পর্যন্ত ভাবা হচ্ছে, টলেমি বলেছিলেন, থিওরি দিয়েছিলেন পৃথিবীটা সাকিন, সাকিন নয়, পৃথিবীটা স্থির, আর সূর্য গ্রহ তারা বাকি জগৎটা এই পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের খুব কমন সেন্সিক্যাল, আমাদের সাধারণ বোধবুদ্ধির খুব কাছে যায়। কারণ আমরা যখন রাত্রিবেলায় আকাশের দিকে তাকাই, ওই রকম যেমন বললাম যে শুয়ে থেকে বা খোলা ছাদে উঠে আকাশের দিকে যখন তাকাই, তখন দেখি যে সত্যি করেই পুরো ক্যানোপিটা আহ এই পূর্ব থেকে পশ্চিম দিকে ঢলে পড়ছে। যত সময় যাচ্ছে পূর্ব দিকে যে তারা গুলো পূর্ব দিকে ছিল, ম্যাক্সিমাম গুলো পশ্চিম দিকে ঢলে পড়ছে। তার থেকে বোঝা যাচ্ছে তারাই মুভ করছে, ওই অবজেক্ট গুলো মুভ করছে, আমরা স্থির আছি।
কোপার্নিকাস এসে অনেক অঙ্ক টঙ্ক কষে বললেন না, এই চিন্তার মধ্যে অনেক অনেক ভুল আছে, এই চিন্তাটা করলে অনেক বেশি অঙ্ক কষতে হচ্ছে, কষে মেলাতে হচ্ছে, তার থেকে অনেক সহজে মিলিয়ে দেওয়া যায় যে সূর্য স্থির আছে, আমরা ঘুরছি। সূর্য অ্যাকচুয়ালি স্থির নেই, সূর্য প্রচন্ড জোরে ঘোরে, কিন্তু রিলেটিভলি স্থির আছে, পৃথিবীর তুলনায় স্থির আছে। সূর্য মিল্কি ওয়ের কেন্দ্রের চারিপাশে ঘুরে বেড়ায় প্রচন্ড জোরে, কিন্তু রিলেটিভলি সূর্য স্থির। আমরা সূর্যের চারিদিকে, গ্রহ আমরা গ্রহর আর সূর্যের চারিদিকে ঘুরছি। আর সূর্য মানে পৃথিবীকে আগে বলা হয়েছিল এই জগতের কেন্দ্রে আছে, সূর্য সেরকম জগতের কেন্দ্রে নেই। সূর্য একটা মাঝারি বয়সের বেটেখাটো তারা, মাঝারি বয়সের মাঝারি সাইজের বেটেখাটো তারা, তার সংসার নিয়ে একটা গ্যালাক্সি ছোট্ট একটা জায়গায় রয়েছে। গ্যালাক্সিটা বিশাল, তাতে লক্ষ কোটি তারা আছে। এরকম মহাবিশ্বে আরো লক্ষ কোটি গ্যালাক্সি আছে, তার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না, এত বিশাল এই জগৎ। তো কোপার্নিকাস এসে যখন এই কথাটা বললেন, এই মডেলটা একটা নতুন মডেল দিলেন চিন্তায়, এটাকে হেলিওসেন্ট্রিক মডেল বলে, মানে সূর্য কেন্দ্রিক মডেল। আর টলেমির যে মডেলটা ছিল সেটা জিওসেন্ট্রিক মডেল, পৃথিবী কেন্দ্রিক মডেল। এতে একটা বিশাল পরিবর্তন এলো মহাকাশ গবেষণায় এবং অ্যাস্ট্রোনমিতে, একটা বিশাল পরিবর্তন। এটাকে অনেকে বলেছেন যে কান্ট নিজের চিন্তাকে কোপার্নিকান রেভলিউশনের সঙ্গে তুলনা করেছেন। অনেক বইতে দেখবে লেখা আছে, ট্রান্সলেশনটায় লেখা আছে যে কোপার্নিকান রেভলিউশনের সঙ্গে কান্ট নিজের তুলনা করেছেন, এবং প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে। কিন্তু কান্ট কোথাও কোপার্নিকান রেভলিউশন কথাটাই ব্যবহার করেননি। উনি কোপার্নিকান কথাটা ব্যবহার করেছেন, রেভলিউশন কথাটা অন্য জায়গায় অন্য প্রসঙ্গে ব্যবহার করেছেন, কিন্তু কোপার্নিকান রেভলিউশন এখানে এখানে কান্ট কথাটা কোথাও ব্যবহার করেননি। উনি যে কথাটা ব্যবহার করেছেন সে কথাটা হচ্ছে কোপার্নিকান থট, যে উনি ওর দর্শনকে তুলনা করছেন কোপার্নিকান থটের সঙ্গে। থট আর রেভলিউশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। পার্থক্যটার মধ্যে যদি আমি একটু চেঞ্জ আর রেভলিউশনের মধ্যে পার্থক্য বলি তাহলে বোঝা যাবে। চেঞ্জ পরিবর্তন, রেভলিউশন বিপ্লব। চেঞ্জ যে কোনো রকমের হতে পারে, চেঞ্জ প্রোগ্রেসিভ হতে পারে, চেঞ্জ রিগ্রেসিভ হতে পারে। তোমার বন্ধু যখন অনেকদিন পরে দেখা হলে তোমাকে বলে তুই বড় পাল্টে গেছিস রে, তোমার সহসা খুশি হওয়ার কোনো কারণ নেই। ও কি অর্থে বললো সেটা আগে বোঝার দরকার, তারপরে খুশি হবে। ওই পাল্টে গেছিস রে শুনে খুশি হয়ে গেলে সেটা হলে ভুল করবে। পাল্টে গেছিস রে মানে খুব ভালো হয়ে গেছিস, আগের থেকে অনেক ইমপ্রুভ করেছিস কোনো ফিল্ডে, কিংবা খুব ডিটোরিওরেট করেছিস আর আরো বাজে করছিস, কোনটা বোঝাচ্ছে? পাল্টে যাওয়া তো দুটোই বোঝায়। চেঞ্জ এর দুদিকেই হতে পারে, চেঞ্জ ভালোর দিকেও চেঞ্জ হয়ে যেতে পারে, খারাপের দিকেও চেঞ্জ হয়ে যেতে পারে।
আগে বুঝে নেবে এই জন্য যে কি বলতে চাইছে পাল্টে গেছিস রে। কিন্তু আবার ইনডিফারেন্ট চেঞ্জও হতে পারে। পাল্টে গেছিস রে মানে লুকস অনেক পাল্টে গেছে, এরকম ইনডিফারেন্ট। ভালোর দিকেও বলছে না, খারাপের দিকেও বলছে না, ইনডিফারেন্ট। চেনাই যায় না। এই তো আমরা যখন বন্ধুরা 20 বছর পরে দেখা করি, অনেককেই অনেকে বলে থাকে তুই অনেক পাল্টে গেছিস, তো পাল্টে যাওয়াটাই স্বাভাবিক 20 বছর পরে। সেটার মধ্যে কোনো প্রশংসাও নেই, নিন্দাও নেই, চেহারাটা অন্যরকম দেখতে হয়ে গেছে, এটা সে মানে শুধু এইটুকু। কিন্তু বিপ্লব, প্লব মানে লাফানো, লাফ, বিপ্লব বিশেষ রূপে লাফানো, প্লব। তুমি হেঁটে হেঁটে নয়, লাফিয়ে অনেকটা জায়গা পার হয়ে গেলে, মানে মাঝের রাস্তাটা ক্রস করলে না, মাঝের রাস্তাটা তুমি লাফিয়ে পার করলে, মাঝের রাস্তাটা হাঁটলে না। এই যে হঠাৎ পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা সদর্থক দিকে, ইমপ্রুভমেন্ট, এটাকে বিপ্লব বলে। কাজে বিপ্লব খুব একটা লোডেড শব্দ। বিপ্লব সবসময় প্রোগ্রেসিভ, কোনো সদর্থক কিছু হওয়ার জন্যই বিপ্লব হয়। চিন্তার বিপ্লব হতে পারে, সমাজ বিপ্লব হতে পারে। এই জন্য সমাজ বিপ্লবের সঙ্গে দাঙ্গার পার্থক্য করা হয়। একদল দাঙ্গা করছে, তারা কিন্তু বিপ্লবী নয়। সমাজ বিপ্লবের সবসময় একটা আদর্শ থাকে, একটা গোল থাকে, যে আমি এটা অ্যাচিভ করব। যে আদর্শটা উচ্চতর আদর্শ, যে সমাজে বসবাস করছি সেই সমাজের থেকে উচ্চতর একটা সমাজে গিয়ে পৌঁছাবো। কান্ট যেটা দেখেছেন তার জীবদ্দশায় ফ্রেঞ্চ রেভলিউশন, বিপ্লব। কিন্তু কোপার্নিকান এখানে কিন্তু তিনি কোপার্নিকান রেভলিউশনের কথা বলছেন না, কোপার্নিকান থটের কথা বলছেন। এখন থট প্রোগ্রেসিভ হতে পারে, রিগ্রেসিভ হতে পারে, কিন্তু বোঝাই যাচ্ছে একটা বড় রকমের যে চেঞ্জ এসেছিল সেটাকে তিনি ইন্ডিকেট করতে চাইছেন। এখানে মডেলটা ইম্পর্টেন্ট। আমি আগে একটা মডেলে চিন্তা করছিলাম, এখন আর একটা মডেলে চিন্তা করছি। আমার চিন্তার কিছু ধাঁচা থাকে, সেই অনুসারে আমি চিন্তা করি। আগে একটা ধাঁচা অনুসারে চিন্তা করতাম, পরে একটা ধাঁচা অনুসারে চিন্তা করি। যেমন তোমাদের আমি বলি, আমার বাড়ি থেকে আমি একটা স্কুটারে করে, স্কুটার বাইকে করে যে ভাড়া পাওয়া যায়, যে ওলা উবের, ওই 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 ভাড়া করা, র্যাপিডো, ওই করে আমার অফিসে যাই, দপ্তরে যাই। প্রতিদিন যাই, কোনো না কোনো স্কুটারওয়ালা আমায় নিতে আসে। এখন দেখো আমার মনের ধাঁচাটা কিরকম তৈরি হয়ে গেছে। একদিন একজন এসছে, তার নামটা হচ্ছে SWAPANA, বিশ্বাস। আমি পড়ছি স্বপন বিশ্বাস। এবার স্বপন বিশ্বাস, সে আমায় ফোন কল করছেন আমার বাড়ির নিচে থেকে, গলাটা মেয়েলি লাগছে। আমি বলি হ্যাঁ, অনেকটা ছেলে, কিছু কিছু ছেলের গলা চাপা থাকে, মেয়েলি গলা হয়। তখনও আমি স্বপন বিশ্বাস ধরে রেখেছি। নিচে গিয়ে দেখি সে একটি মেয়ে, অল্প বয়সী মেয়ে, স্কুটি নিয়ে এসছে আমায় নিতে। তাহলে আমার মনের ধাঁচাতে তুমি চিন্তা করো, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে একটা স্কুটি নিয়ে আমায় নিয়ে যাবে, সেটা ধরে নেওয়া হয়েছে, আমি ধরে নিয়ে বসে রয়েছি, সেটা একজন পুরুষ হবে। নামটা লেখা দেখেও আমার মনে হচ্ছে না ওটা, কারণ স্বপন কথাটার অনেকেই স্বপনও দেয় শেষে, আমি সেটা স্বপন ধরে পড়ছি। মেয়েলি গলা পেয়েও তখনও আমি স্বপন পড়ছি, স্বপন বুঝছি। নিচে গিয়ে যখন দেখলাম যে মহিলা, একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, তখন আমার বিশ্বাস হলো, তখন আমার চিন্তাটা ঘুরে গেল। তাহলে আমার চিন্তার একটা ধাঁচা থাকে, সেই ধাঁচার ভিতরে আমি আমি যদি অনেক অনেক মেয়েদের
ওই প্রফেশনে দেখতাম, তাহলে কিন্তু আমার চিন্তাটা নিউট্রালাইজড হয়ে যেত। বা এই প্রথমবার যখন ধাক্কা খেলাম, পরের বার হয়তো এটা এই ভুলটা আর হবে না, কিন্তু প্রথমবারটা ধাক্কা খেয়ে গেলাম। তো কান্ট এখানে এসে ওই প্রথম ধাক্কাটা দিচ্ছেন যে তোমার চিন্তার একটা ধাঁচা আছে, দেখো তুমি ওইভাবেই ভাবো যে এক্সটার্নাল অবজেক্ট তোমার মনে ছাপ ফেলে, তোমার জ্ঞান হয়, তোমার মনটা কিছু কন্ট্রিবিউট করে না, এই কথাটা ঠিক নয়। তোমার মনটাও কন্ট্রিবিউট করে এবং সেটাই এক্সটার্নাল অবজেক্টকে গড়ে তোলে। এক্সটার্নাল ওয়ার্ল্ডটা তোমার মনের সৃষ্টি। আন্ডারস্ট্যান্ডিং মেকেথ নেচার, তোমার আন্ডারস্ট্যান্ডিং জগৎটাকে তৈরি করে। এবং আন্ডারস্ট্যান্ডিং এর স্ট্রাকচার যেহেতু একটা নির্দিষ্ট স্ট্রাকচার, সেহেতু জগতের স্ট্রাকচারও একটা নির্দিষ্ট স্ট্রাকচারই হবে। তার কোনখানে পার্থক্য হবে? তার এম্পিরিক্যাল, তার স্ট্রাকচারটা একই হবে, এম্পিরিক্যাল এলিমেন্ট গুলো যেগুলো আসবে সেগুলো স্ট্রাকচারটা আলাদা হতে পারে। যেমন আমি টেবিলটাকে খুব ঘন ব্রাউন দেখছি, তুমি ওটাকে টেবিলই দেখছো, চার কোনাই দেখছো, কিন্তু তুমি ঘন ব্রাউন দেখছো না, তুমি হালকা ব্রাউন দেখছো। এই জায়গায় পার্থক্য হতে পারে। কিংবা একজন কালার ব্লাইন্ড ব্যক্তি, সে ওটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারে, গ্রে শেড দেখতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু পার্থক্য হবে না। কাজে ওই যে কনসেপ্ট অফ কোপার্নিকান রেভলিউশন, ওটা ওটা মাথা থেকে মুছে ফেলো। আচ্ছা, এই জায়গাটা বলে আমি একটু থামছি প্রশ্ন নেওয়ার জন্য। যদি আর একটু সময় থাকে আমি আরো বলবো, কারণ এটা একটা থামার জায়গা। তারপর আমরা নতুন টপিকে ঢুকবো। যদি কিছু প্রশ্ন থাকে বলবো। স্যার, বলছি পিওর ইনটিউশন আর এম্পিরিক্যাল ইনটিউশনের জায়গাটা একটু অস্পষ্ট মনে হচ্ছে। ওই জায়গাটা যদি একটু এক্সপ্লেন করেন। মানে যখন স্পেস এন্ড টাইম দিয়েই তো আমি এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে সেন্স ডেটাগুলোকে রিসিভ করছি, তখন তো এক ধরনের ইনটিউশন হচ্ছে, সেটাকেই এম্পিরিক্যাল ইনটিউশন বলছে। আর পিওর ইনটিউশন স্পেস এন্ড টাইম সেটা আমাদের মধ্যেই রয়েছে, হিউম্যান মাইন্ডের মধ্যেই রয়েছে, তাই কি? পিওর ইন্টুইশনটা হিউম্যান মাইন্ডের মধ্যেই থাকে, অ্যাকচুয়ালি সবই হিউম্যান মাইন্ডের মধ্যে রয়েছে, কিন্তু এম্পিরিক্যাল ইন্টুইশনটা যেন আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। মানে এইটা বারবার পড়তে গিয়ে এই জায়গাটাতে আমি খুব হোঁচট খাই আর কি। এই দুটোর মধ্যে মানে ক্লিয়ার ডিস্টিংশনটা বুঝতে পারি না। হুম। মানে এই দুটোকে কিভাবে সেপারেট করব? এম্পিরিক্যাল ইন্টুইশনটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। আমি আমার চোখ খোলা থাকলে আমি কিছু কিছু জিনিস দেখবো, যা যা দেখবো সব এম্পিরিক্যাল ইন্টুইশন। আমি অন্য কিছু চেষ্টা করলেও দেখতে পাবো না। আমার কান খোলা থাকলে আমি কিছু কিছু শব্দ শুনবো, আমি অন্য কিছু শব্দ শুনতে পাবো না। কিন্তু সেটা এগুলো পিওর ইনটিউশন দিয়েই হবে, মানে ওই যে দুটো ফর্ম, মানে সেন্সিবিলিটি যে দুটো ফর্ম, স্পেস এন্ড টাইম, সেটা দিয়েই হবে তো? সেটা দিয়ে হবে না, সেটার মধ্যে দিয়ে হবে। হ্যাঁ, সেটা মধ্য দিয়ে হবে, হ্যাঁ। হুম। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। এবার পিওর ইন্টুইশনের কেসটা আলাদা। এই এই কন্টেন্ট গুলো সব বাদ দিয়ে দিলে যে ইন্টুইশনটা হয় সেটা পিওর ইন্টুইশন। আমি যখন একটা টেবিল দেখি, টেবিলটাকে তো আমি মানে টেবিলটাকে আমি তো এভাবে দেখতে পাই না, মানে কি বলতে পারবো, টেবিলটাকে তো আমি কোনো স্পেসে নেই, কোনো টাইমে নেই, এইভাবে দেখতে পাবো না। আমাকে কোনো স্পেস আর টাইমে দেখতে হবেই। হ্যাঁ। এখন পার্থক্যটা কোথায়?
আমি যদি জানি টেবিল আছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে জানি টেবিলটা কোথাও না কোথাও আছে, কোনো না কোনো সময় আছে। আমার অভিজ্ঞতা লাগবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কোনো দেশে আছে, কোনো কালে আছে, আছে তো কোনো একটা দেশে আছে, কালে আছে। এটা অভিজ্ঞতা ছাড়া জানতে পারি, হুম, তাই পিওর ইনটুইশন। আমি অভিজ্ঞতা ছাড়া জানতে পারি টেবিলের একটা শেপ আছে, এটা পিওর ইনটুইশন। কিন্তু আমি অভিজ্ঞতা ছাড়া জানতে পারি না টেবিলের একটা রং আছে বা কি রং আছে, হুম, এটা তো অভিজ্ঞতা ছাড়া জানতে পারি না। হ্যাঁ, তো এটা এম্পিরিক্যাল ইনটুইশন। কিন্তু টেবিলের সামনে এসে দাঁড়ালে আমার যে রংটা আছে, টেবিলে যাই রং থাকুক, সে রংটা আমার জানতেই হবে। হুম, কাজে এটা এম্পিরিক্যাল ইনটুইশন। আর এটা যে পিওর এম্পিরিক্যাল নয়, এটা বোঝানোর জন্য, মানে স্পেস এন্ড টাইম যে পিওর এম্পিরিক্যাল নয়, এটা বোঝানোর জন্য কান্ট অনেক কিছুই করেছেন। প্রথম কথা হচ্ছে এটা ইউবিকুইটাস, সর্বত্র ব্যাপী। এবং এটা সবার একইভাবে অভিজ্ঞতা হয়, হুম, যেগুলো এম্পিরিক্যাল সবার একইভাবে অভিজ্ঞতা হয় না। না, এক একজনের এক এক রকম ভাবে অভিজ্ঞতা হয়। কিন্তু স্পেস আর টাইমের অভিজ্ঞতা আমাদের সবার একরকম। আমরা রাম মন্দির দেখতে অযোধ্যাতেই যাই, হুম, একজন অযোধ্যাতে গেল, একজন কন্যাকুমারীতে গেল, এরকম তো হবে না। রাম না, মন্দির দেখতে হলে সবাই অযোধ্যার দিকেই ছুটবে, হুম, আর বিবেকানন্দ রক দেখতে গেলে সবাই কন্যাকুমারীর দিকেই ছুটবে। যে এখানে আমাদের তো স্পেস আর টাইমের অভিজ্ঞতা একরকম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। At the same time, they are not universal. Kant left no stones unturned to prove that they are not universal. They are particular. ইউনিভার্সাল হলে অন্যরকম হয়ে যাবে, সেটা ইনটুইশন আর থাকবে না, ওটা পার্টিকুলার। আর স্যার আপনি ওই জায়গাটা একটু কি বললেন যে কান্ট বলেছেন ট্রান্সেন্ডেন্টাল যে মাইন্ড সেট আপ সেটা সবার একই রকম, এই জায়গাটা মাইন্ডের যে ট্রান্সেন্ডেন্টাল স্ট্রাকচার, সেটা সবার একই রকম। এটা তো আমরা এটা তো গ্রন্থটা পড়তে গিয়ে আমরা বুঝতে পারি। এখন গ্রন্থটা তো ঢুকিয়ে আমরা প্রিভিয়াস পড়ছি, তো এটা তো এক্ষুনি সবটা বলে দেওয়া যাবে না যে কি করে ট্রান্সেন্ডেন্টাল স্ট্রাকচারটা। একটু একটু আমরা হিন্ট দিয়েছি যে দেখো, আমরা যদি এক্সটার্নাল অবজেক্টকে জানলে স্পেস আর টাইম, এছাড়া আমাদের কান্ট বলছেন এই নেসেসিটিটা কেন, বাহ্য জগৎ হলে তো, বাহ্য জগৎ থেকে যদি জিনিসটা আসতো তাহলে নেসেসিটি থাকতো না। যেমন বাহ্য জগৎ থেকে আমি লাল আপেল দেখছি, আমার মনে হতে পারে এটা খুব লাল আপেল, তোমার মনে হতে পারে না অতটা লাল নয়, ওইদিকে আরো ভালো লাল আপেল আছে, এটা মনে হতে পারে। আমার এটা হতে পারে খুব মিষ্টি আপেল তো খাচ্ছি, কি বলছেন, এটা এত মিষ্টি তো নয়, ব্যক্তি অনেক মিষ্টি, চলুন আমরা আর মিষ্টি আপেল কিনে খাওয়াই। তো বাহ্য জগৎ থেকে যেটা আসে, সেটার মধ্যে মত পার্থক্য হয়, এক একজন এক এক রকম ভাবে দেখে।
কিন্তু বাহ্য জগৎ থেকে যদি স্পেস টাইম আসতো তাহলে তাই স্পেস টাইমের অভিজ্ঞতাও আমাদের ভিন্ন ভিন্ন হতো। আমাদের স্পেস টাইমের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয় না, এই জন্য স্পেস টাইম বাহ্য জগৎ থেকে আসে না, ভিতর থেকে আসে। আর এটা সবার কাছে একই অভিজ্ঞতা হয়, একই অভিজ্ঞতা হয় বলে এটা ইনটুইশন। স্পেস টাইম একক, এটা আরেকটা যুক্তি কান্টের, এগুলো আসবো পরে। স্পেস টাইম একক, যেমন ধরো অনেক গরু আছে, তেমন তাদের মধ্যে একটা গর্ত আছে। বহু গরু আছে কিন্তু বহু স্পেস নেই, এটাই মজা। বহু টাইম নেই, একটাই টাইম। বহু বহু গরু আছে তাই গর্ত জাতি আছে। বহু টাইম নেই তাই টাইমত্ব জাতি নেই। এটা তো বৈশেষিক দর্শনেও আছে যে আকাশত্ব, দিকত্ব, কালত্ব এগুলো জাতি হবে না, কারণ একটাই ব্যক্তি আছে। হ্যাঁ, আমরা খণ্ডকাল এটা করি, এগুলো উপাধি ভেদে করি। খণ্ডদেশ, খণ্ডকাল কি করে করি? ঘড়ির কাঁটার দিকে কাল খণ্ডকাল করি, যে এই সময় কাঁটাটা যখন তখন 7টা বাজে, ওই সময় কাঁটাটা যখন তখন 6টা বাজে। কাঁটাটাকে দেখে কালটাকে আলাদা করি, কিন্তু কাল কি আলাদা? কাল তো একই কাল, প্রবহমান কাল। দেশ একই, একটা স্থির দেশ রয়েছে, তার ভেতর এটা এই ভারতবর্ষ, এটা জাপান, ওটা চীন, ওটা ইংল্যান্ড, এই পার্থক্য আমরা করি, কিন্তু পার্থক্য তো উপাধি ভেদে। ওই দেশের মধ্যে কোন ভূখণ্ড আছে সেটা ধরে পার্থক্যটা করছে, আসলে তো কোনো পার্থক্য নেই। যেহেতু এক সেহেতু ইনটুইশন। আমরা আগেই বলেছিলাম যে বিশেষকে ধরে, এটা বিশেষ, বিশেষকে ধরে সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি তার ইনটুইশন দিয়ে বিশেষকে ধরে। সামান্যকে ধরে বা জেনারেলকে ধরে আন্ডারস্ট্যান্ডিং। এইটা কান্ট খুব স্ট্রিক্টলি মেনটেন করেছেন। দেশ আর কাল যেহেতু সিঙ্গুলার, সেহেতু তাদের সেন্সিবিলিটি ধরবে। তাদের যদি জ্ঞান হয় তাহলে সেন্সিবিলিটি দিয়েই হবে। কান্ট তাই এত কষ্ট করলেন, মানে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকে এত কষ্ট করলেন এটা প্রুভ করবার জন্য যে স্পেস আর টাইম সিঙ্গুলার। নাহলে কান্টের কি হেদে ঘুম ছিল না যে এইটা নিয়ে এটার পিছনেই পড়ে থাকবেন? এটার পিছনে এত করে পড়েছেন শুধুমাত্র এই কারণে, ওটাকে সিঙ্গুলার দেখানোর জন্য। এবং সিঙ্গুলার দেখানো কেন? ওটাকে ইনটুইশন বলার জন্য। ওটা কোনো জেনারেল কনসেপ্ট নয়, বারবার করে বলছেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বল। স্যার এমপিরিক্যাল ইনটুইশন আর সেন্সেশনের মধ্যে কি বুঝলাম না। এমপিরিক্যাল ইনটুইশন আর সেন্সেশন। আচ্ছা, এই কথাটা অতটা স্পষ্ট নয়। আমি আগে লেকচারে বলেছি, প্রথম লেকচারে বলেছি, কিন্তু আবার বলছি, কথাটা অতটা কান্টের মধ্যে স্পষ্ট নয়। কথাটাকে বরং স্পষ্ট করেছেন মহান্তি। সম্ভবত কান্টের মনের ভিতর যেটা রয়েছে, যেহেতু স্পষ্ট না সেহেতু সম্ভবত বললাম, কান্টের মনের ভিতর যে কথাটা রয়েছে সেটা হলো সেন্সেশনটা হচ্ছে অনেকটা ওই হিউম্যান ইমপ্রেশনের মতো, যেটা সাইকোলজিক্যাল।
সাইকোলজি থেকে আসে। এবার ইনটুইশন হচ্ছে অন্য রকমের জিনিস। ইনটুইশন এটা মন যখন সেই সেন্সেশনটাকে গ্রহণ করে, দেখো সেন্সেশনটা কি, সারফেস ইরিটেশন। তোমার তোমার হাতে একটা পিন ফুটে যাওয়া বা কাঁটা ফুটে যাওয়ার একটা যে অনুভূতি, সেটা সেন্সেশন, তুমি করে উঠলে, এটা ফিজিক্যাল। মন যখন সেটাকে গ্রহণ করে সেটা হয়ে যায় ইনটুইশন। পার্থক্যটা আরেকটু স্পষ্ট করে বললে, ওই যে ডেটাটা আমার কাছে মনের কাছে আসছে, মন ওই ডেটাটার উপর এটা টাইম দিয়ে বুঝলে হবে না, এটা আগে পরেটা হচ্ছে লজিক। স্পেস টাইম ছাড়া ওই যে ডেটাটা, র ডেটা, সেটা সেন্সেশন। স্পেস টাইম যুক্ত ডেটা, ওটা হচ্ছে ইনটুইশন। এটা একদিক থেকে পার্থক্য। যে কোনো কিছু আসবে মনের কাছে, স্পেস টাইম তো বসবেই। তো স্পেস টাইম ছাড়া যে জিনিসটুকু, কম্পোনেন্টটুকু, ওরকম আলাদা করে পাওয়া যায় না, কিন্তু আমরা বুঝতে পারি কম্পোনেন্টটুকু, সেটা হচ্ছে সেন্সেশন। আর স্পেস টাইম যুক্ত যে কন্টেন্টটা, কন্টেন্ট ভাষায় রেপ্রেজেন্টেশন, সেই রেপ্রেজেন্টেশনটা হচ্ছে ইনটুইশন। পার্থক্য কি, সেন্সেশনটা সাবজেক্টিভ, এটা আমি শেয়ার করতে পারবো না। ওই যে ব্যথাটা, ওটা আমি শেয়ার করতে পারবো না। যখন স্পেস টাইমের ভেতর দিয়ে এটা রয়েছে, সেটা শেয়ারেবল, অবজেক্টিভ। কারণ আমি বলতে গেলেই আমায় বলতে হবে, এখন আমার বাঁ হাতে পিনের খোঁচা লেগেছে, ব্যথা করছে, বাঁ হাতে ব্যথা করছে। দেখো স্পেস টাইম বসিয়ে দিয়ে বলতে হবে। তুমি শুধু ব্যথা 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 বললে তা কোনো মানে হয় না। ব্যথা 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 বললে মানে হয় এখন ব্যথা। তারপরে তোমার কাছে প্রশ্ন হবে কোন জায়গায় ব্যথা, কখন, কোথায়, এই প্রশ্নগুলো হবে। শুধু ব্যথা বললে তো কোনো মানে হয় না। আচ্ছা বলো। স্যার এটা কি অ্যাওয়ারনেস দিয়ে বোঝা যাবে যে একটা ইমিডিয়েট অ্যাওয়ারনেস আর একটা মানে কিন্তু টাইম দিয়ে তো বোঝা যাবে না, কালিক নয়, হ্যাঁ দেখো, লজিক্যাল। এটা এটা যদি হুম তুমি বিকল্পক সবিকল্পকের টার্মসে বোঝো, সেটা হুম একরকমের বোঝা, কিন্তু বোঝাটা ভুলই হবে। কারণ হচ্ছে হুম এটা তো নির্বিকল্পক সবিকল্পক, সেটা কিন্তু একটা লজিক্যাল নয় হুম শুধু, সেটা হুম কিন্তু টেম্পোরাল। হুম টেম্পোরাল, হ্যাঁ। ওটা একটা টাইমের ব্যাপার আছে। হুম 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 এখানে তো টাইম দিয়ে বোঝানো হচ্ছে, এটা ট্রান্সেন্ডেন্টাল। হ্যাঁ। আমি বুঝছি এরকম একটা উপাদান আছে, ওরকম একটা উপাদান আছে। একটা স্পেস টাইম ছাড়া উপাদান আছে, একটা হুম স্পেস টাইম দিয়ে উপাদান আছে। মনের ভেতরে যখন আসে, কিন্তু তখন কিন্তু এই ছাড়া উপাদানটা এলো, তারপরে স্পেস টাইম হলো, এরকম ব্যাপারটা নয়। হুম হুম হুম। আমি পরে আলাদা করছি। আচ্ছা। স্যার, কান্টের স্পেস আর টাইম পিওর ইনটিউশন, এইটা মেনে স্পেস টাইমের অবজেক্টিভ রিয়েলিটি আছে, এই দুটো পজিশন কি একসাথে আহ, যাবে নাকি এটা কন্ট্রাডিক্ট করবে? মানে একটা কান্টের তো, অবজেক্টিভ আলাদা, হ্যাঁ কান্টের তো অবজেক্টিভ রিয়েলিটি। বলো বলো বলো। হ্যাঁ। তোমার বক্তব্য পুরা করো। কোথায় চলে গেল? হ্যাঁ স্যার, সরি, আমার মিউট হয়ে গেছিল। বুঝলাম স্যার, এখন এই বর্তমানে যেটা বলছে যে এই পুরো ইউনিভার্সটা মানে একটা স্পেস টাইম কন্টিনিউয়াম হিসাবে দেখছে, তো
এবার এই পজিশনটা আমি মেনে মানে এটার রিয়েলিটি মেনে আমি কান্টের যে মানে একই সাথে এরা পিওর ইনটিউশন প্লাস এদের অবজেক্টিভ রিয়েলিটি আছে, এই দুটো পজিশন যদি আমি একসাথে স্বীকার করি তার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন হবে নাকি আমি একসাথে স্বীকার করতে পারি? না, তুমি সবটাকে ঘেটে নিয়েছো একসাথে। মানে আহ, ওই পান্তা ভাত, ঘি, মাংস, মাছ সব একসাথে ঘেটে নিয়েছো। এবার হচ্ছে যে প্রথমে আমরা বলে দিয়েছিলাম যে কান্টের যখন ফিজিক্সের কথা আলোচনা করতে হবে, সেই ফিজিক্সটা কিন্তু হবে না। মানে ওই তুই স্পেস টাইম কন্টিনিউয়ামের ফিজিক্স বলছো, ওইসব দিয়ে বললে হবে। কারণ কান্ট যে ফিজিক্সের কথা বলছেন সেটা হচ্ছে সেই ফিজিক্সটা কিন্তু নিউটনিয়ান ফিজিক্স, যেখানে স্পেস টাইম কন্টিনিউয়াম ওসব গল্প আচ্ছা বা আচ্ছা, মানে যাবে না, কন্ট্রাডিক্ট করবে। হ্যাঁ সেগুলো তো কান্ট ওটা নিয়ে ভাবছেন না, কারণ ওটা তখন ছিল হ্যাঁ, না। ছিল না। কান্ট হ্যাঁ ভাবছে যে নিউটনিয়ান ফিজিক্সটা এবং কোয়ান্টাম ফিজিক্স নিয়েও যদি তুমি কথা বলতে শুরু করো, হুম, তো কোয়ান্টাম ফিজিক্স তো কান্টের সময় ছিল না। হুম, কান্ট তার সম্পর্কে কিছু জানতেন না, তো হুম। এটা তো বলে কোনো লাভ নেই না সেখানে। মানে এখন আমরা কি এই দুটোকে মানে ধরুন একজন কেউ যদি এই পজিশনটা সাপোর্ট করে যে মানে পিওর ইনটিউশন প্লাস তার অবজেক্টিভ রিয়েলিটি আছে, তাহলে কি এই দুটো পজিশন কি ধরুন আমি এখন দাঁড়িয়ে কি আমি এটাকে মানে মেলাতে পারবো কোনোভাবে? দেখো মানে আমি কান্ট পড়েননি আমি সেটা জানি, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কান্টের মতটাও আমি নিলাম প্লাস এটার একটা অবজেক্টিভ রিয়েলিটিও আমি স্বীকার করলাম, এই দুটো জায়গা কি মেলানো যাবে নাকি কন্ট্রাডিকশন হয়ে যাবে, সেটাই স্যার একটু জানার ছিল। এবার তুমি আমার সবচেয়ে কঠিন প্রশ্নটা জিজ্ঞাসা করলে, কারণ আহ, এখানে বিভিন্ন দার্শনিক কান্ট্রিয়ান হয়েও বিভিন্ন দিকে হেঁটেছেন। এটা তো একটা কোনো উত্তর হয় না। কান্ট রাস্তাটা খুলে দিয়েছেন, কান্ট হচ্ছেন মাস্টার, হুম রাস্তাটা খুলে দিয়েছেন। এবার তিনি খুলে দেওয়ার পরে ওই লক গেটটা খুলে দেওয়ার পরে জল যে কোন দিকে গড়িয়েছে সেটা তো এই একটা লেকচারে বলা যাবে না। তুমি হুম স্পেশালিস্ট ওদের পথ ধরো, তুমি ফিনোমেনালিস্টদের পথ ধরো, তুমি ফেমিনিস্টদের পথ ধরো, তুমি কোন দিকের পথটা ধরবে সেটা তো তোমার ব্যাপার। হুম তুমি ইন্টারনাল রিয়েলিস্টের পথ ধরো, তুমি কোন দিকের পথটা যে ধরবে এটা তো তোমার ব্যাপার। তুমি তো একটা উত্তর আমি এখানে কি করে দেবো? হ্যাঁ ঠিক আছে বলিস। হবে হুম একদল বলবে হবে, কিন্তু অন্যভাবে হবে। হুম অবশ্যই রিসার্চ যে সময় 300 বছর আগে বসে রিসার্চ করছেন, 250 বছর আগে বসে রিসার্চ করছে, সেই রিসার্চ তো এখন আর নেই। এখন রিসার্চ অনেক রাস্তা গতি করে, কিন্তু আমাদের আগের মানে কান্ট যেভাবে বলেছেন, যে ওয়ার্ল্ডটার কথা ভাবছেন সেই ওয়ার্ল্ডটা নিয়ে আমাদের বুঝতে হবে, হুম বোঝার। হ্যাঁ তারপরে তুমি ছড়িয়ে পড়তে পারো মানে অন্যদিকে, নিও কান্ট্রিয়ানরা যা যা করেন, যেভাবে করেন। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কারো? যদি না থাকে, আজকে তো আর বেশি সময় নেই, মানে শুরু করবার নতুন করে, একেবারে নতুন টপিক, নতুন চ্যাপ্টার। কাজে আমার মনে হয় আজকে এখানেই তাহলে রেখে দিই। সবাইকে জয়েন করবার জন্য থ্যাঙ্কস। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। গুড নাইট।